কেয়া, তোমার কিন্তু শুভজিতের মাকে বলে দেওয়া উচিত ছিল আগে থেকেই যে আজ আমরা সাজিয়ে বসবো। আমি বললাম, কি করে জানবো? আমি তো ভেবেছিলাম মাধুরী ঠিক বুঝে যাবে যে আজ ড্রিঙ্ক করার জন্য ডাকা হচ্ছে। সোহান বলল, না, সে তো ঠিকই করেছে, এরকম বলে বেড়ানো যায় নাকি? এসো এসো, আজ আমরা ড্রিঙ্ক নেব। অঞ্জনা বলল, এটা অন্য ব্যাপার, তবুও তো মাধুরী দিদি বোঝেনি যে কিসের জন্য ওকে ডাকা হচ্ছে। কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল সবাই। আমি বললাম, যাই হোক, এখন ভালো মতো আড্ডা যখন চড়েছেই, খেলা আবার শুরু হোক। শুভজিৎ এদিকে আসবে না। অঞ্জনা বলল, কি গো মাধুরী দি, নেশা চড়েছে? এইবার মার গলা শুনতে পেল। কণ্ঠ জড়িয়ে জড়িয়ে বলল, উফ, কি ভয়ানক নেশা, কেমন একটা করছে। সুনীলবাবু বলল, প্রথমবার তো করবেই, আমাদের ক্রিয়াকলাপ শুরু হলে দেখবে আবার ভালো লাগছে। আমি বললাম, তোমার কোনো ভয় নেই মাধুরী, একদম গা ছেড়ে দাও, তোমারও মজা আমাদেরও মজা। সবাই হেসে উঠল। আর ওদিকে শুভজিৎ শুনতে পেল মায়ের স্পষ্ট হা আওয়াজ। সোহান বলল, চলো তাহলে মাধুরীদি, ওই আগের অবস্থানে একবার যাও। মায়ের আর কোনো উত্তর পেল না, তবে আমার আর অঞ্জনার চাপা হাসির আওয়াজ ভেসে গেল ওর কানে। কথা শুনে ওর মনের মধ্যে একটা গরম স্রোত বয়ে গেল। তাহলে মা ড্রিঙ্ক করছে আর সেজন্যই ওর প্রবেশ নিষেধ? তবে মাধুরীর চালচলন গত কয়েক মাসে পরিবর্তন ঘটেছে বটে, তবে এতদূর জল গড়িয়েছে তা শুভ জানত না। মার ঘরোয়া সুন্দর সুশীল স্বভাবটা কেমন অপরিচিত লাগতে শুরু করলো মুহূর্তের মধ্যেই। এবার শুভ ভাবলো, কিন্তু ওই অন্য ব্যাপারটা কি, যেটা অঞ্জনা কাকি বলছিল? শুভর মনে ভাবনা চিন্তার জট বাঁধতে শুরু করলো। ওর বাবা চলে যাওয়ার পর ওর মা ছাত্রদের প্রাইভেট টিউশন করাতো, আর ওই থেকেই সংসার চলতো। একদিন হঠাৎ ঘাড়ে নেমে এলো বিপত্তি। ব্যাংক থেকে পাওনাদার এসে বলল, ওর বাবার বেশ খানিকটা বকেয়া টাকা শোধ দেওয়ার আছে, তারা মাসে মাসে কিস্তির মাধ্যমে নিতে রাজি, কিন্তু শোধ করতে হবে। এতে ওরা পড়ল অথৈ জলে। বাবা যেহেতু বেপাত্তা, মাকেই ব্যবস্থা করতে হবে। আর ওরা কিছু টাকা ধার নিয়েছিল বাড়িটা মেরামতের জন্য, যেখানে ওরা দুজন থাকে, তাই এখন ওদেরই দায়িত্ব ধার শোধ করা। মাধুরী এবার শরণাপন্ন হলো আমার কাছে, একটা নতুন চাকরি চাইলো, যার বেতন বেশি। আমি তখন সুনীল বাবুর সাথে আলাপ করিয়ে দিলাম। উনি বেশ কয়েকটা ওষুধের দোকানের মালিক, তার মধ্যে একটা দোকানে মাধুরীর চাকরির ব্যবস্থা করে দিলেন। মাধুরীর নতুন চাকরি হওয়াতে ওদের সমস্যা খানিকটা সমাধান হলো। এদিকে সুনীলবাবু আমার আর মাধুরীর ওঠা বসা বাড়তে লাগলো। শুভজিৎ মাঝে মাঝে দেখতে থাকলো আমরা রাত করে মস্তি করি। মাধুরী অবশ্য কোনোদিন বেশি পার্টি করেনি, তবে আমার উস্কানিতে মাধুরীর দৈনন্দিন জীবনযাত্রা একটা বদল দেখলাম। মাঝে মাঝেই মদ্য খেয়ে রাত করে ফেরা, পোশাকে একটা দৃষ্টি আকর্ষণ ব্যাপার, এতে শুভজিৎ যদিও কিছু মনে করতো না। ও নিজের বন্ধুবান্ধব নিয়েই মগ্ন থাকতো, আর মাধুরীর প্রতি কোনো অবহেলা করতো না। আর বাড়িতে কোনো রকমের উচ্ছৃঙ্খলতার আঁচ লাগতে দিত না। সবসময় বাড়ি ফিরে জিজ্ঞেস করতো, শুভজিৎ ঠিক আছিস তো, খেয়েছিস তো, ইত্যাদি। সেই মা এখন নেশায় চুর, এটা ভাবতে কেমন শিহরণ খেলে গেল ওর মনে। ও মনে মনে ভাবলো, সত্যি বলতে মা যেন আজকাল অন্যমনস্ক, আর অন্যদিকে আমি ওর কাছে একজন আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি। আমার এই পরিবর্তন থেকে ওর মনে কোথাও একটা কামাত্মক ভাবনার অঙ্কুর গজিয়ে উঠল, আর সেটা ভেবে ওর বেশ লজ্জাও করল। এদিকে 6:30 বাজতে চলল। শুভজিৎ গত আধা ঘন্টা মনে মনে নানান কাসুন্দি খাটলো, আর ওর জল্পনা এবং কল্পনাতে আরও আগুন লাগাতে ভেতরের ঘর থেকে ভেসে আসা সব কথোপকথন। থুরি, কথোপকথন না বলে বিকৃত আওয়াজ বলা উচিত। কান পেতে শুনতে থাকলো, কিন্তু সবার কথাবার্তার মধ্যে জড়তা ঘনিয়ে এলো। চাপা ফিসফিস, মাঝে মাঝে হাসাহাসি, অবশেষে নানান আওয়াজ। ওর মনে উত্তেজনার জোয়ার আসলো যখন কণ্ঠস্বরে ভিন্ন আওয়াজ শুনতে পেল। তবে ওর অবুঝ মন পুরো ঘটনাটা বুঝে উঠতে পারে না, কিন্তু তবুও আন্দাজ করতে পারে কিছু একটা নিষিদ্ধ আকর্ষণ হাতছাড়ে দিচ্ছে। শুভজিৎ বসে রইল পাথরের মতন। সেই সময় আবার দরজা খোলার আওয়াজ এলো। আড়ষ্ট গলাগুলো আরও স্পষ্ট হলো। এবার আমার কণ্ঠে শুনতে পেল, আরে মজা হবে, দেখো না। এদিকে অঞ্জনা দুষ্টুমিপূর্ণ গলায় বলল, আরে কেয়াদি, কি হচ্ছে? এ রাম, এরকম করো না, আরে এরকম সুযোগ আর পাবি না। এদিকে সোহান হাহা হেসে বলল, না না, ডেকে আনো কেয়াদি, সিনটা অনবদ্য হবে। অঞ্জনা বলল, ইস ছি, যা তো হবে এটা। আমি বললাম, আরে হয়তো নিজেও আন্দাজ করবে, দাঁড়া দেখিও কি করছে। অট্টহাসির মধ্যে দরজা আবার বন্ধ হলো। আর এদিকে শুভজিৎ আমার এদিকে আসার পায়ের আওয়াজ পেল। আমি ঘরে ঢুকতেই ও আমার দিকে চোখ তুলে দেখলো। আমিও যেন পুরো উন্মাদ। চুল উস্কো খুস্কো, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক এলোমেলো, ঠিক করে তাকাতেই পারছি না। হাঁটতে গিয়ে টলমল করতে লাগলাম। ও আমাকে দেখে ও স্তম্ভিত হয়ে গেল। আমার শাড়িটা কোনো মতে জড়ানো। শুভজিৎ এই দেখে বাকশক্তি রুদ্ধ হলো। ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। আমি একগাল হেসে ওর দিকে এগিয়ে গেলাম। কিরে শুভ, কেমন দেখছিস আমাকে?
ও যেন তখনও নির্বাক। এর আগে আমাকে এমনভাবে দেখেছো? এই বলে আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ওর চোখের সামনে আমি ওর মুখের ওপর ঝুঁকে বললাম, এই দেখ, ভালো করে দেখ। ও এবার দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেল, কারণ আমি ওকে আপেল খেতে বললাম। মিষ্টি গন্ধে ওর মুখ মিশে গেল। ও এখন কি করবে তা বুঝতে পারলো না। এবার আমি হেসে হেসে বললাম, বলে বাবা শোনা, মজা পেয়েছে? তারপর আমি বললাম, আমাকে তো এইরকম অবস্থায় দেখলে এবার ঘরের ভেতরে যা, কার কি অবস্থা দেখবি। ও আর থাকতে না পেরে জিজ্ঞেস করলো, মাসি তোমরা ঘরের মধ্যে কি করছো? আমি এবার দুষ্টুমি ভরা গলায় বললাম, দেখবি দেখবি। শুভজিৎ বলল, কীরকম সব আওয়াজ করছো তোমরা, কি হচ্ছে গো ভেতরে? আমি বললাম, ও বাবা, তাহলে তো খুব কৌতূহল হচ্ছে তোমার, তাই না? ও এবার লজ্জায় লাল হয়ে ছাড়া আর কিছুই বলতে পারলো না। আমি ওর হাতটা ধরে বললাম, চল তাহলে আমার সাথে, ঘরে কি দেখাই তোকে। কিন্তু তার আগে বল, আমাকে কেমন লাগছে দেখতে? শুভ লজ্জা ভরা কণ্ঠে বলল, ভালো। কথা শুনে ওর কান লজ্জায় গরম হয়ে গেল, তবে ও সাহস করে উচ্চারণ করতে পারলো না আমার সামনে। এবার চল, ভেতর গিয়ে আরও অনেক কিছু দেখাচ্ছি। এই বলে আমি ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেলাম ভেতরে। ঘরটার দরজার সামনে এসে টোকা মারলাম। ভেতর থেকে সুনীলবাবুর অস্পষ্ট উত্তর দিল, খোলা আছে তো। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। অঞ্জনা বলল, কাকে এনেছো? কই দেখি। বলতেই আমি আস্তে করে দরজাটা একটু খুললাম। ফাঁক দিয়ে মাথা গলিয়ে ভেতরে বললাম, এই যে আমাদের শুভ এসেছে। শুভ নাকি খুব দেখার ইচ্ছে। অঞ্জনা বলল, আচ্ছা কই, ভেতরে আনো তাহলে, ভালো করে দেখুক। ওদিকে শুভর বুকটা লজ্জা মিশ্রিত উত্তেজনায় ফেটে পড়তে লাগলো যখন আমি দরজা খুলে ওকে ভেতরে নিয়ে আসলাম। ঘরের ভেতর ঢুকে দেখতে পেল আবছা হলুদ আলোর পরিবেশ। বেশ বড় শোবার ঘর, একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে, হয়তো রুম ফ্রেশারের জন্য। বাইরের ঠান্ডা আমেজটা ঘরে নেই। দরজার বাদিকে ঘরের মাঝখানে একটা কিং সাইজের খাট। ঘরে ঢুকতেই সামনে একটা মখমলের সোফা, তার সামনে একটা ছোট্ট টেবিল। টেবিলের ওপর নানান প্রকার মদের বোতল, সিগারেটের বাক্স ইত্যাদি। আর রয়েছে অদ্ভুত কিছু জিনিস যা ও এর আগে কোনো দিন দেখেনি। ঘরের আলোর সাথে চোখটা একটু সরে যেতে বাকি দৃশ্যটা দেখতে পেল, আর দেখে ওর যেন চোখ কপালে উঠে গেল। সেটা বলা কম হবে, সোফার উপরে বসে রয়েছে সোহান। হাত দুটো সোফার উপরে তুলে ছড়ানো, মাথাটা সোফার পেছনে হেলানো, চোখ বন্ধ, মুখে একটা তৃপ্তির হাসি, বোঝাই যাচ্ছে মদে ডুবে রয়েছে। আর তার পাশে রয়েছে অঞ্জনা, এলিয়ে রয়েছে সোহানের কোলে। অঞ্জনা শুভর দিকে তাকিয়ে মুচকি এসে হাই বলার ইঙ্গিতে হাত নাড়ল। আমি এবার নাটকীয়ভাবে বললাম, ওয়েলকাম ওয়েলকাম শুভ। দেখো অঞ্জনা দিদি কি করছে। আসলে ও এখন কি বলবে তার ভেবে পেল না, হচ্চকিয়ে হয়ে রইল এদিকে। অঞ্জনা মুখ তুলে একটু খুনছুটি স্বরে শুভকে লক্ষ্য করে বলল, শুভ তো সব জানে, শুধু বলতে লজ্জা পাচ্ছে, একদম পাকা বুড়ো হয়ে গেছে। আমি এবার পেছন থেকে বলে উঠলাম, কিরে শুভ, শুধু ওদের দেখলে হবে, আমাকেও দেখবি তো? তবে আমার কথা শুনে ওর দৃষ্টি গেল বিছানায়। আমি একগাল হেসে এগিয়ে গেলাম সেদিকে। সারা ঘর অট্ট হাসিতে ভেসে গেল। শুভ এদিকে উন্মত্ত পশুর মতো হুঙ্কার ছাড়তে ছাড়তে খেলা শুরু করে দিল। এটাই ওর জীবনের প্রথম খেলা। আসলে উপায় না পেয়ে ও আমার সাথে জড়িয়ে পড়লো। আমি লাজ লজ্জা সমস্ত হারিয়ে ফেললাম। আমার আর কোনো দিকে জ্ঞান নেই, তাই যখন আমি কাউকে না পেলাম তখন মাধুরীর ছেলেকে আমার কাজে লাগিয়ে দিলাম। ওর যেন কোনো হুঁশ নেই, মনে হলো ও যেন ড্রিঙ্ক করছে। আমি এবার আধ বোঝা চোখ মেলে ওর দিকে চাইলাম, কোনো রকম লজ্জা বিস্ময় আমার চোখে নেই। ও এবার এক দৃষ্টিতে আমার চোখে চোখ রাখলো। সবার চোখের সামনে ও চরমভাবে খেলতে থাকলো, তবে বেশি সময় টিকতে পারলো না। আসলে অনভিজ্ঞ বলে ওর এমন অবস্থা। ও এবার আস্তে আস্তে নেমে পড়লো। সেই এক দৃষ্টি আমার চোখে চোখ মেলে ক্ষুধার্ত প্রাণীর মতো তাকালো।